জঙ্গির খোঁজে দিনহাটায় এনআইএ অভিযান। বাংলাদেশি আরিফ হোসেনের খোঁজে তল্লাশি। 5 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আরিফ, ভারতীয় মহিলাকে বিয়ে করে দিনহাটায় বসবাস। গুজরাটের মামলায় আরিফের খোঁজে এনআইএ। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো তোমাকে জানিয়ে রাখি, আমি রুমেলা কথা বলছি। হ্যাঁ বলো। রুমেলা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে দিল্লিতে বিস্ফোরণের পরই কিন্তু দিনহাটার গ্রামে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা থানার অন্তর্গত, দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত নামদিনা গ্রাম, এখানে আরিফ হোসেন নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশিতে আসে গতকাল ভোর রাতে এনআইএ টিম। জেলা পুলিশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা 4 ঘন্টা ধরে তল্লাশি চালায় সেই বাড়িতে। অর্থাৎ আরিফ হোসেন যে বাংলাদেশি ঢাকার বাসিন্দা, সে 5 বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং দিনহাটার নামদিনা গ্রামে এক মহিলাকে বিয়ে করে সেখানেই বসবাস করতে থাকে। এবং দিল্লিতে এই বিস্ফোরণের পর এবং যেটা জানা যাচ্ছে গুজরাটে কোনো জঙ্গি সংগঠনের হয়ে টাকা তোলার ক্ষেত্রে এই আরিফ হোসেন একটা বড় ভূমিকা নিত। এবং বাংলাদেশ থেকে এদেশে কি কারণে এসেছিল আরিফ হোসেন, অবশ্যই নজর থাকবে সেদিকে। সামনের বছর ভোট, এখন থেকেই হাওয়া গরম। এরই মাঝে বিড়ম্বনায় পদ্মশিবির, কারণ আরএসএস এর সাপ্তাহিক মুখপত্র স্বস্তিকায় বাংলার পরিস্থিতি নিয়ে নিশানা করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। সুর চড়ানো হয়েছে অমিত শাহ থেকে জেপি নাড্ডার বিরুদ্ধে। দেশের সর্বময় কর্তার দিকেও আঙুল তোলা হয়েছে। একুশে স্বপ্নভঙ্গ, 24-এও তাই। এবার 26-এ কতটা লড়াই দিতে পারবে বিজেপি? এখন থেকে তারা কোমর বেঁধে ময়দানে। এরই মাঝে বিস্ফোরক আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাপ্তাহিক মুখপত্র স্বস্তিকায় নিশানা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তেসরা নভেম্বর প্রকাশিত আরএসএস এর সাপ্তাহিক মুখপত্রে লেখা হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তুড়ি মেরে অশান্ত কাশ্মীরকে নিমেষে ঠান্ডা করে দিতে পারেন, মাওবাদীদের পলকে পৌঁছে দিতে পারেন জমের দুয়ারে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আজ নিশ্চুপ, দ্রোণাচার্যের মতো। আরএসএস এর মুখপত্রে দাবি করা হয়েছে, প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে আজ চলছে মধ্যযুগীয় ইসলামী শাসন, কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কি? ভারতের একটি অঙ্গরাজ্যে এই অত্যাচারের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নিয়েছে? বাঙালি হিন্দু প্রতিদিন আক্রমণের শিকার। প্রতিবাদ জানাতে গেলে তাদের মিছিল আক্রান্ত হচ্ছে, রাজ্যের পুলিশ মারছে, জেহাদিরা মারছে, তবুও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চুপ কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? স্বস্তিকায় লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতারা বলছেন মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। অদ্ভুত তত্ত্ব। সাধারণ মানুষকে যদি জেহাদি গুন্ডাদের বিরুদ্ধে লড়তে হয় তবে তারা কি করবেন? তাদের ভোট দিয়ে ওই চেয়ারে বসানো হয়েছে কেন? নিশানায় কেন্দ্রীয় সরকারও। আরএসএস এর সাপ্তাহিক মুখপত্রে লেখা হয়েছে, 2019 থেকে বাঙালি হিন্দুরা প্রতিটি নির্বাচনে বারে বারে কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। মুখ চেয়ে বসে আছে এই ভেবে কেন্দ্র তাদের রক্ষা করবে। এখন কেন্দ্রীয় সরকারকেই প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসের মর্যাদা রাখার উপযুক্ত কিনা। 2026-ই হয়তো শেষ সুযোগ। আরএসএস এর পত্রিকায় লেখা হয়েছে, কবছর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার সময় আক্রমণের শিকার হয়েছিলেন। সেদিন হয়তো তার লজ্জা লেগেছিল, সেজন্য হয়তো তিনি ধীরে ধীরে দলের এমপি, এমএলএ, নেতা, নেত্রী, কর্মী সবাইকে মার খাইয়ে নিচ্ছেন, যাতে কেউ তাকে মার খাওয়ার জন্য টিটকিরি দিতে না পারেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাপ্তাহিক পত্রিকায় লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের এই দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময় কর্তা এখনো দিদিভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত।
এতে নাকি দেশের গণতন্ত্রের ভিত শক্ত হয়, কেন্দ্র ও রাজ্যের মধুর সম্পর্ক পাকাপোক্ত থাকে। তাই তিনি বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল। সর্বময় কর্তা বলে ঠিক কাকে নিশানা করা হয়েছে, এ প্রশ্ন অনেকেরই। আরএসএস এর বক্তব্য নিয়ে বা আরএসএস এর মুখপত্রে কোনো লেখা নিয়ে বক্তব্য রাখার অধিকারী আমি নই। ওখানে যারা পাবলিশার্স আছেন, যারা কার ইয়েতে মুদ্রণ হয়, তিনি বক্তব্য রাখতে পারেন, আমার অধিকার নেই বক্তব্য রাখতে। আরএসএস এর মুখপত্র স্বস্তিকায় যেভাবে সমালোচনা বা নিশানা করা হয়েছে, তাতে ২৬-এর নির্বাচনের আগে বেশ খানিকটা বিড়ম্বনায় এই মুহূর্তে বিজেপি, এমনটাই মনে করছেন অনেকে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। হাইকোর্টের রায়ে মুকুলের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ। শুভেন্দু অধিকারীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত খারিজ। বিচারপতি দিবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। বিরোধী দলের তো কোনো কাজ নেই, এর পদত্যাগ চাইছে, তার পদত্যাগ চাইছে। আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছেন অনেকে। তো ওনাকে আগে পদত্যাগ করতে করুন, পরে আমরা চিন্তা ভাবনা করবো। আধারে বাদ রাজ্যের ৩৪ লক্ষ নাম। আধার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। ৩২ থেকে ৩৪ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদের ছক। ঘুরপথে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। বিহারে মৃত ভোটার পরে বেঁচে ওঠে বলে দাবি তৃণমূলের। কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের। আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল নেতৃত্ব। এর আগে পার্লামেন্ট লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না, সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? ৩২ থেকে ৩৪ লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয়করণের অর্থ হচ্ছে রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় 5%-এর বেশি ভোটারের নাম সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। যে প্র্যাকটিস এরা করছে, এটা সরাসরি ভোট চুরির শামিল। আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য, এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক। আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, 50 লক্ষ বাদ, 50 লক্ষ লোকের নাম এমনি বাদ যাবে। প্রচুর মানুষ মারা গেছে। এই যে ডিঅ্যাক্টিভেটের কথা বলছে 30 লক্ষের কাছাকাছি, তো তারা তো মারা গেছেন। 34 লক্ষ লোক যদি মারা যায় এই 2002 থেকে 2025, স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে। কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এবং তার ফলে যারা কম শিক্ষিত, কম ওয়াকিবহাল মানুষ, তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে।